আহ ইংরেজি ভাষায় ভার্ব হলো বাক্যের হৃৎপিণ্ড, হার্ট অফ সেন্টেন্স। ভার্ব ছাড়া আমরা কোনো সেন্টেন্স বা বাক্য তৈরি করতে পারি না। ভার্ব ইজ দ্য হার্ট বিট অফ ইংলিশ সেন্টেন্সেস। দ্যাট ইজ দ্য মেইন থিংস। উইদাউট ভার্ব ইউ ক্যান নট বি এবল টু মেক এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্সেস। ভার্ব ছাড়া ইংলিশে কোনো সেন্টেন্স বা বাক্য তৈরি করা যায় না। সো ভার্ব প্রধানত দুই প্রকার, এটা মনে রাখবেন। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আরেকটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। দেখেন দুইটা, একটাকে বলা হয় সমাপিকা ক্রিয়া। আমি এখান থেকে আগে দেখাই, তারপর আমি আবার আলাদাভাবে দেখাচ্ছি। ভার্ব প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ সমাপিকা ক্রিয়া এবং আরেকটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এই ফাইনাইট ভার্ব আবার দুই প্রকার, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। ফাইনাইট ভার্ব আবার কয় প্রকার বলছি? দুই প্রকার। একটা কি প্রিন্সিপাল ভার্ব, আরেকটা কি অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব এরা আবার দুইটা করে, একটা ট্রানজিটিভ একটা ইনট্রানজিটিভ। প্রিন্সিপাল ভার্ব মেইনলি দুই প্রকার, একটা ট্রানজিটিভ একটা ইনট্রানজিটিভ। অক্সিলারি ভার্ব আবার দুই প্রকার, একটা প্রাইমারি অক্সিলারি একটা মডাল অক্সিলারি। জাস্ট এই 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 জায়গাটাতে একটু খেয়াল রাখেন। অক্সিলারি ভার্ব আবার দুই প্রকার, কি বললাম? একটা প্রাইমারি অক্সিলারি একটা মডাল অক্সিলারি। এবার যে নন ফাইনাইট ভার্ব আছে এইটা আবার তিন প্রকার, একটা বলা হয় জেরান্ড, একটা ইনফিনিটিভ, একটা পার্টিসিপল। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, এই ভার্ব সম্পর্কে যদি ক্লিয়ার কনসেপ্ট বা ধারণা রাখতে পারেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আপনাদের কাছে সত্যিকার অর্থেই অনেক সহজ হয়ে যাবে, অনেক ইজি হয়ে যাবে। এই জায়গাটা আমরা অনেকেই বুঝি না, বা আমাদের টিচার যারা থাকে, যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শেখায়, এটা বোঝানোর চেষ্টা করে না, ভালোভাবে দেখানোর চেষ্টা করে না। এটা মূলত দেখায় বিসিএস ব্যাংক জব অ্যাডমিশন টেস্টে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের জন্য যতটুকু লাগে, পরীক্ষায় যে ধরনের কোশ্চেন আসে ঠিক ততটুকুই ব্যাখ্যা করা হয় বা দেখানো হয়। বাট এটা এটা স্পোকেন ইংলিশের জন্য যে কতটা ইফেক্টিভ, কতটা গুরুত্বপূর্ণ, এটা অনেকেই জানে না, অনেকেই বোঝে না। সো এই ভার্ব জানতে হবে, ভার্ব চিনতে হবে, ভার্ব সম্পর্কে ভালো একটা কনসেপ্ট বা ধারণা রাখতে হবে। আপনি যদি সত্যিকার অর্থে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে চান, ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করতে চান, নিজের অ্যাসেট বা সম্পদ হিসেবে নিতে চান, আপনার ভার্ব জানা দরকার। দেখেন কি বলছে, প্রধানত ভার্ব দুই প্রকার, আবারও বলছি। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আরেকটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। কি কি বললাম? একটা ফাইনাইট, একটা নন ফাইনাইট। ফাইনাইট মানে হচ্ছে সমাপিকা ক্রিয়া, আর নন ফাইনাইট মানে হচ্ছে অসমাপিকা ক্রিয়া। সমাপিকা, অসমাপিকা। যে ভার্ব দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ পায় এবং সাবজেক্ট ও টেন্স অনুযায়ী রূপ পরিবর্তিত হয়, তাকে ফাইনাইট ভার্ব বলে। যে ভার্ব দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না এবং টেন্স অনুযায়ী রূপ বদলায় না, তাকে নন ফাইনাইট ভার্ব বলে। ফাইনাইট ভার্ব চেনার উপায় কি জানেন? যে ভার্ব দেখলে টেন্স আইডেন্টিফাই করা যায়, অর্থাৎ ভার্বটা দেখলে বোঝা যায় যে এটা এই টেন্সের বাক্য, কারণ ভার্বের ফর্ম দেখলে তো বোঝা যায়। আর ফাইনাইট ভার্ব অলওয়েজ সাবজেক্টের পরে বসে। ফাইনাইট ভার্ব কি হয় বললাম? অলওয়েজ সাবজেক্টের পরে বসে। নন ফাইনাইট ভার্ব সাবজেক্ট থেকে দূরে বসে। যে ভার্বটা দেখলে আপনি আইডেন্টিফাই করতে পারবেন না যে সেটা কোন টেন্স, এইটাই হচ্ছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব দেখে টেন্স আইডেন্টিফাই করা যায় না, তাহলে সাবজেক্টের পরে বসলে সেটা ফাইনাইট ভার্ব। সহজ কথা, সাবজেক্ট থেকে দূরে বসলে সেটা নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব মানে একটা ওয়ার্ড, একটা শব্দ যেটা দেখতে ভার্বের মতো, চেহারা ভার্বের মতো হলেও অ্যাজ আ পার্টস অফ স্পিচ সেটা কোনো ভার্ব হিসাবে কাজ করে না। সেটা হয় নাউন, না হলে অ্যাডজেক্টিভ, না হলে অ্যাডভার্ব হয়। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। সাবজেক্টকে আই, ভার্বকে প্লে। তাহলে এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই যে টেন্সটা আমি বুঝতে পারলাম, সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসছে, তাই আমি বললাম যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো এইভাবেই বোঝার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। হি প্লেইস ফুটবল, এটা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের ফর্মের পরিবর্তন হয়েছে। তাহলে এরকম পরিবর্তন হয়। দে প্লেইড ফুটবল, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, ভার্বের পাস্ট ফর্ম বসছে, অর্থাৎ সাবজেক্টের পরে বসে ভার্বের ফর্ম থাকে, ভার্বের ফর্ম থেকে টেন্স চেনা যায়। এইটা ফাইনাইট ভার্ব, এটা মেইন ভার্ব, এটা প্রিন্সিপাল ভার্ব। এই গেল এক নম্বর কথা। দুই নম্বর বিষয় হচ্ছে নন ফাইনাইট ভার্ব যেটা, সেটা সাবজেক্ট থেকে দূরে বসে। যেমন দেখেন আই লাইক টু প্লে, সাবজেক্টের পরে যে ভার্বটা থাকে সেটা অলওয়েজ মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, ফাইনাইট ভার্ব। এই যে আই লাইক টু প্লে, এই বাক্যে লাইক শব্দটা ফাইনাইট ভার্ব, লাইক শব্দটা কিন্তু মেইন ভার্ব। কিন্তু ওই যে আরেকটা ওয়ার্ড আছে দেখেন প্লে, এটাও একটা ভার্ব, এটাও তো একটা ভার্ব রিলেটেড শব্দ, বাট এটা টু প্লে, এটাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব, ইনফিনিটিভ। টু প্লাস বি কে
ইনফিনিটিভ বলা হয়। এটা কি বললাম? নন ফাইনাইট ভার্ব, ইনফিনিটিভ। ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, ওয়ার্ডটা মানে চেহারাটা দেখে আপনার মনে হচ্ছে ভার্ব, বাট এই ওয়াকিং ভার্বের সাথে আইএনজি, এটা দেখে আপনি কি বলতে পারবেন যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস না পাস্ট কন্টিনিউয়াস না ফিউচার কন্টিনিউয়াস? না, কারণ এটা কোনো টেন্স মেনটেন করে না। এর আগে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, শ্যাল বি, উইল বি, এগুলো তো আর কিছু নেই। তাহলে এই যে ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, এই ওয়াকিংটা জাস্ট জেরান্ড হিসাবে বসছে এখানে। এখানে ইজটা মূলত মেইন ভার্ব, ওয়াকিংটা একটা সাবজেক্ট, সাবজেক্ট মানে এটা অ্যাজ এ পার্টস অফ স্পিচ একটা নাউন। এই বাক্যে মেইন ভার্ব হচ্ছে ইজ, হওয়া বা থাকা। হ্যাঁ, বি ভার্বের একটা সেন্টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আই স আ ফ্লাইং বার্ড, দেখেন এই যে বাক্যটা দুটো ভার্ব আছে, বলছে আমি একটা উড়ন্ত পাখি দেখেছিলাম। আই স আ ফ্লাইং বার্ড, সাবজেক্ট আই, সি মানে দেখা, এর পাস্ট ফর্ম স, সি এর পাস্ট ফর্ম কি? স। তাহলে এইটা হচ্ছে দেখলে আমি বুঝতে পারতেছি এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। বাট ওই যে আরেকটা ওয়ার্ড আছে ফ্লাইং, এই ওয়ার্ডটা দেখে আপনার কি মনে হবে? এই যে আরেকটা ওয়ার্ড আপনি দেখতেছেন ফ্লাইং, এটা দেখলে আপনার মনে হবে এটা মনে হয় কোনো কন্টিনিউয়াস টেন্স, ভার্বের সাথে আইএনজি যুক্ত শব্দ। বাট এই ফ্লাইং এর আগে আপনি কি এটা, এই ফ্লাইংটাকে দেখে বলতে পারবেন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস না পাস্ট কন্টিনিউয়াস না ফিউচার কন্টিনিউয়াস? যে কোনো একটা তো হবে। তো সেটা হতে গেলে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি, যে কোনো কিছু থাকবে, থাকা লাগবে। বাট সেরকম কোনো কিছু নেই। তাহলে এইটা কি? আবারও বলছি, এটাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। তার মানে মেইন কথা হচ্ছে ফাইনাইট ভার্ব সাবজেক্টের পরে থাকে, নন ফাইনাইট ভার্ব সাবজেক্ট থেকে দূরে থাকে। মানে যত ভার্ব আছে সবই ফাইনাইট ভার্ব। ভার্ব ছাড়া ইংলিশে কোনো বাক্য তৈরি হয় না, তাহলে সাবজেক্টের পরে যে ওয়ার্ডটা বসে সেটা ফাইনাইট ভার্ব। আর যদি দেখি একটা বাক্যে সাবজেক্টের পরে ভার্ব থাকার পরেও আরো একাধিক ভার্ব আছে, আরো একাধিক ভার্ব আছে, সাবজেক্টের পরে তো একটা ভার্ব আছে, এটা তো মেইন ভার্ব, এটা তো প্রিন্সিপাল ভার্ব, এটা তো ফাইনাইট ভার্ব, এটা বাক্য হতে গেলে লাগবেই, থাকবে। বাট এইটা ছাড়াও যদি দূরে কোনো ভার্ব থাকে, মানে চেহারাটা তার ভার্বের মতো, আপনার দেখলে মনে হবে এটা ভার্ব, ভার্ব ভার্ব ভাব, বাট অ্যাকচুয়ালি অ্যাজ আ পার্টস অফ স্পিচ সেটা ভার্ব না। হয় সেটা নাউন হয়, না হলে অ্যাডজেক্টিভ হয়। যেমন এই ওয়াকিংটা একটা নাউন, এই যে ফ্লাইং শব্দটা এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ভার্বকে মডিফাই করছে। এই যে টু প্লে, এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ভার্বকে মডিফাই করেছে। আমি পছন্দ করি, কি করতে পছন্দ করি, পছন্দ করার কাজটা কি? টু প্লে, এটাকে মানে পার্টস অফ স্পিচ হিসেবে অ্যাডভার্ব বলা যায়। তো বিষয়টা হচ্ছে আর কি এরকম হয়, মানে চেহারা ভার্বের মতো, বাট অ্যাজ আ পার্টস অফ স্পিচ সেটা কিন্তু কোনো ভার্ব হিসাবে বসে না বা কাজ করে না। কেউ কি আমার কথাগুলো বুঝতে পারছেন? জাস্ট ফাইনাইট ভার্বকে আর নন ফাইনাইট ভার্বকে এই পার্থক্যটা কি আমি বোঝাতে পারছি আপনাদেরকে? হোয়াট ইজ ফাইনাইট অ্যান্ড হোয়াট ইজ নন ফাইনাইট, কেউ কি বুঝতে পারছেন? Yes, sir. যেটা সাবজেক্টের পরে থাকে সেটা ফাইনাইট, মেইন ভার্ব অলওয়েজ সাবজেক্টের পরে থাকবে। আর যদি সাবজেক্ট থেকে দূরে আর কোনো ভার্ব থাকে, আপনি দেখলে মনে হবে ওটা ভার্ব, চেহারাটা ভার্বের মতো, বাট আসলে ওটা কোনো অ্যাকশন দেয় না, কোনো কাজ করা বোঝায় না, ওটা ওটা দেখে কোনো টেন্স চেনা যায় না। ওটা আসলে চেহারা ভার্বের মতো দেখতে ভার্ব মনে হলেও হয় নাউন না হলে অ্যাডজেক্টিভ হয়, মাঝে মাঝে অ্যাডভার্ব হতে পারে পার্টস অফ স্পিচ হিসাবে। এবার দেখেন, ফাইনাইট ভার্ব দুই প্রকার, একটা হচ্ছে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। হ্যাঁ, অক্সিলারি ভার্ব মানে হেল্পিং ভার্ব, যেটা মেইন ভার্বকে কথা বলতে সাহায্য করে। ঠিক আছে, এটাও তো সাবজেক্টের পরে বসে, সেটা মেইন ভার্ব হোক আর অক্সিলারি ভার্ব হোক, মানে সেটা প্রিন্সিপাল ভার্ব হোক আর অক্সিলারি ভার্ব হোক, হেল্পিং ভার্ব হোক আর মেইন ভার্ব হোক, দুটোই কোথায় বসে? শুরুতেই তো বসে, সাবজেক্টের পরে। বাট দুইটা টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট, এই দুইটা টেন্সে কিন্তু আমাদের কি হয় না জানেন? প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টের পরেই মেইন ভার্ব থাকে, কোনো অক্সিলারি ভার্বই থাকে না, ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভার্বের পাস্ট ফর্ম। যেমন দেখেন, হি রিডস আ বুক, সে একটা বই পড়ে, তাহলে এটা একটা প্রিন্সিপাল ভার্ব, এটা ফাইনাইট ভার্ব অ্যাজ ওয়েল অ্যাজ একটা প্রিন্সিপাল ভার্ব। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, এটা ফাইনাইট ভার্ব অ্যাজ ওয়েল অ্যাজ প্রিন্সিপাল ভার্ব। আই এম রিডিং, আমি পড়ছি, তাহলে এখানে রিডিংটা কিন্তু মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, ফাইনাইট ভার্ব। সেই ফাইনাইট ভার্বের ভিতরে এই রিডিং এর সাথে আরেকটা ভার্ব আছে অ্যাম, একসাথে অ্যাম রিডিং, এই দুইটা ওয়ার্ডকে একসাথে কি বলে জানেন? ভার্ব ফ্রেজ। অ্যাম রিডিং, এই দুইটা ওয়ার্ডকে একসাথে কি বলে বলছি? ভার্ব ফ্রেজ। সো এই বিষয়গুলো বুঝতে হয়, এই বিষয়গুলো নেওয়ার চেষ্টা করতে হবে, তাহলে ল্যাঙ্গুয়েজটাকে অনেক ভালোভাবে আপনারা ডেভেলপ করতে পারবেন, শিখতে পারবেন। ভাষা কঠিন না, আমরা নিজেরাই ল্যাঙ্গুয়েজটাকে কঠিন করে ফেলি। হি উইল গো, সে যাবে, উইলটা অক্সিলারি ভার্ব, গোটা মেইন ভার্ব, মানে দুটোই কি? ফাইনাইট ভার্ব।
বাট ফাইনাইট ভার্ব দুই প্রকার, একটা অক্সিলারি একটা মেইন। ইউ ক্যান ডু ইট, ক্যানটা অক্সিলারি ভার্ব, ডুটা মেইন ভার্ব। ক্যানটাকে বলা হয় মডাল অক্সিলারি। এই অক্সিলারির আবার দুইটা প্রকারভেদ, একটাকে বলা হয় প্রাইমারি অক্সিলারি, একটা হচ্ছে মডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি কোনগুলো? অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো হচ্ছে টেন্সের বিভিন্ন স্ট্রাকচারে বসে। আর মডাল অক্সিলারি কোনগুলো? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলো নিজেরাই আলাদা ধরনের সেন্টেন্স তৈরি করে। রিকোয়েস্ট, পারমিশন, অব্লিগেশন, পসিবিলিটি, প্রবাবিলিটি, এগুলো তৈরি করা হচ্ছে মডাল ভার্ব। মানে মডাল অক্সিলারি, এই অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, এরাও অক্সিলারি। অক্সিলারি মানে কি? হেল্পিং। হেল্পিং মানে কি? সাহায্যকারী। সাহায্যকারী মানে কি? এই মডাল হোক, মানে ক্যান, কুড, মে, মাইট হোক, বা অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর হোক, এরা অন্য একটা মেইন ভার্বের পূর্বে বসে। পূর্বে মানে আগে বসে। এই হচ্ছে বিষয়। প্রিন্সিপাল ভার্ব আবার দুই প্রকার, একটাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব, আরেকটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এই ট্রানজিটিভ কি আর ইনট্রানজিটিভ কি? যে ভার্বের অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে, যে ভার্বের অবজেক্ট থাকে না তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। কি বলছে? যার অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে, যার অবজেক্ট থাকে না তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। অবজেক্ট কাকে বলে? কোনো বাক্যের ভার্বকে হোয়াট এবং হুম দিয়ে কোশ্চেন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। যদি হোয়াট এবং হুম দিয়ে কোশ্চেন করলে উত্তর না পাওয়া যায় তাহলে অবজেক্ট হবে না। এগুলো চিনতে হয়, এগুলো প্যাসিভ করার সময় কাজে লাগে। যেমন যে বাক্যে অবজেক্ট থাকে না সেই বাক্যকে কখনো প্যাসিভ করা যায় না, সেই বাক্যের ভার্বকে মূলত ইনট্রানজিটিভ ভার্ব বলে। ইনট্রানজিটিভ ভার্ব মানে একটা হচ্ছে সকর্মক্রিয়া, একটা হচ্ছে অকর্মক্রিয়া। ফাইনাইট মানে সমাপিকা ক্রিয়া, নন ফাইনাইট মানে অসমাপিকা ক্রিয়া। সো মাদার্স কুকস রাইস, মা ভাত রান্না করে। কি রান্না করে? ভাত। তাহলে ওই অবজেক্ট যেহেতু আছে, রাইসটা যেহেতু অবজেক্ট, ওই কুকস হচ্ছে মূলত এখানে একটা ট্রানজিটিভ ভার্ব। অবজেক্ট দুই প্রকার, একটা ডাইরেক্ট বা বস্তুবাচক, একটা ইনডাইরেক্ট বা ব্যক্তিবাচক। কোনো বাক্যে একটা অবজেক্টও থাকে, দুটো অবজেক্টও থাকে। হি হেল্পস দ্য পোর, সে গরিবদের সাহায্য করে। কি করে? সে কি করে? ভার্ব কোশ্চেন করেন, উত্তর হচ্ছে সাহায্য করে। তাহলে হি হেল্পস দ্য পোর, এটা কি? এটা হচ্ছে আমার মূলত হুম, কাদের সাহায্য করে? দ্য পুর, গরিবদের। এটা ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে এগুলো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আর ইনট্রানজিটিভ ভার্ব মানে যার অবজেক্ট থাকে না। যেমন দ্য বেবি স্লিপস, বাচ্চাটা ঘুমায়। বাচ্চাটা ঘুমায়। কি ঘুমায়? ভার্বকে প্রশ্ন করে কি কোনো উত্তর পান? কি ঘুমায়? বার্ডস ফ্লাই, পাখি ওড়ে। কি ওড়ে? ওড়াটা কি বা কাকে ওড়ে? কোনো কিছু হয় না। হি গোস টু স্কুল, সে যায়। কি যায়? কাকে যায়? হয়। আপনি যদি বলেন কোথায় যায়, তাহলে উত্তরটা হচ্ছে স্কুলে যায়। কোথায় যায়? ওয়ার, স্কুলে যায়। হোয়াট এবং হুম দিয়ে কোশ্চেন করে আমি কোনো উত্তর পাচ্ছি না, উত্তরটা পাচ্ছি ওয়ার দিয়ে প্রশ্ন করে। কোনো বাক্যের ভার্বকে ওয়ার, ওয়েন, ওয়াই এগুলো দিয়ে কোশ্চেন করলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ পাওয়া যায়। এই যে টু স্কুল, এটা একটা ফ্রেজাল ওয়ার্ড, একসাথে এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্বিয়াল ফ্রেজ এটা, অ্যাডভার্ব অফ প্লেস। ওয়ার, স্কুল। তাহলে গোস, ফ্লাই, স্লিপ, এগুলো হচ্ছে সবই ইনট্রানজিটিভ ভার্ব। মানে যদি মূলত ভার্বের পরেই ফুল স্টপ বসে সেটা কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব হয়। আমার কথাটা বোঝেন? মনে করেন আমি একটা বাক্য লিখলাম, মনে করেন আমি যদি বলি হি রিডস আ বুক, মনে করেন হি রিডস, সে পড়ে। এবার কি পড়ে, কাকে পড়ে, কোনো উত্তর তো আর নাই। তো এটা কিন্তু একটা ইনট্রানজিটিভ ভার্ব, কথা বোঝেন কিন্তু। মানে ভার্বের পরে যদি ফুল স্টপ থাকে তাহলে সেটা ইনট্রানজিটিভ ভার্ব। এবার আমি যদি বলি হি রিডস আ বুক, সে একটা বই পড়ে। এখানে কি পড়ে? বই পড়ে। তাহলে এই রিডসটা এবার ট্রানজিটিভ ভার্ব হয়ে গেছে। এটা কিন্তু এবার ট্রানজিটিভ ভার্ব, যেহেতু এখানে অবজেক্ট আছে। আমরা অনেকে মনে করি কি যে ভার্বের পরে কোনো কিছু থাকলেই সেটা অবজেক্ট। একটা বাক্যের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, বাট না, এটা কিন্তু ভুল। ভার্বের পরে পরে কোনো কিছু থাকলেই অবজেক্ট না। বা একটা বাক্যের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট না। একটা বাক্যের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। আমি আবারও বলছি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। মানে আমি যদি এরকম বলি, হি রিডস
অ্যাট নাইট, এর বাংলা অর্থ হচ্ছে সে রাতে পড়ে। কি বললাম বলেন তো? তাহলে এখানেও তো আমি দেখতে পাচ্ছি যে রিডস এর পরে কোনো কিছু আছে। অনেক জায়গায় বা অনেক টিচার এরকম বলে যে ভার্বের পরে কোনো কিছু থাকলে সেটা অবজেক্ট। এটা কিন্তু ভুল। ভার্বকে সঠিক নিয়মে আসতে হবে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা অবজেক্ট। কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর না পাওয়া যায় তাহলে কিন্তু অবজেক্ট হবে না। আমি যদি বলি হি রিডস অ্যাট নাইট, এরপর আমি যদি বলি যে হি রিডস অ্যাট নাইট ইন দ্য হোম, এরকম যদি বলি সে রাতে বাড়িতে পড়ে, হি রিডস অ্যাট নাইট ইন দ্য হোম, আমার তো ভার্বের পর অনেক কিছু আছে, তাহলে এগুলো কি সব অবজেক্ট? না। এই রিডস কি ট্রানজিটিভ ভার্ব? না। এগুলো কি, কি পড়ে কাকে পড়ে কোনো উত্তর হচ্ছে, কোথায় পড়ে কখন পড়ে সেটা বললে হচ্ছে। অ্যাট নাইট এটা অ্যাডভার্ব অফ টাইম, ইন দ্য হোম এটা অ্যাডভার্ব অফ প্লেস। ইন দ্য হোম হয় না, হোমের আগে অ্যাট হোম বসাতে হয়। তো যাই হোক, এই যে লিখলাম হি রিডস অ্যাট নাইট, এটা কিন্তু আমার একটা অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তার মানে এই রিডসটা এখনো পর্যন্ত ইনট্রানজিটিভ ভার্ব। বাট হি রিডস আ বুক, সে কি পড়ে, বই পড়ে, এটা ট্রানজিটিভ ভার্ব। আবার তাহলে কি বললাম, যদি ভার্বের পরে ফুল স্টপ থাকে বা ভার্বের পরে অ্যাডভার্বিয়াল ফ্রেজ রিলেটেড ওয়ার্ড থাকে বা ফ্রেজ থাকে তাহলে সেগুলো ইনট্রানজিটিভ। আমার ট্রানজিটিভ ভার্ব কখন হবে? একটা বাক্যের ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে ট্রানজিটিভ ভার্ব হবে। এই ফাংশনগুলো একটু বুঝে নেন, আমি এই ভার্বের ক্লাসটা শেষ করে আপনাদের ডিরেক্টলি স্পোকেনের ক্লাসের ভিতর মুভ করব। বাট এটা একটু জানতে হবে। এরপর দেখেন অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব মূলত দুই ধরনের হয়, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, একটা হচ্ছে মডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি গুলো যেগুলো টেন্সের বিভিন্ন স্ট্রাকচারে বসে, আবার এরা নিজেরাই কিন্তু মেইন ভার্ব হিসেবে বসতে পারে তাদের অর্থ অনুসারে। অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, বি, বিং, বিন, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, এগুলো সবই প্রাইমারি অক্সিলারি। আর ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার, ওট টু, এগুলো মডাল অক্সিলারি। মানে অক্সিলারি মানে তো অক্সিলারি, সেটা মডাল হোক আর প্রাইমারি হোক। অক্সিলারি মানে কি, যেটা মেইন ভার্বের পূর্বে বসে। হি ইজ রাইটিং, সে লিখছে। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এই যে ডান বা রাইটিং এর আগে ইজ বা হ্যাভ বসছে। আই ডু নট নো, ইউ ক্যান গো, উই শুড ওবে লর্ডস, ইট মে রেইন টুডে, তাহলে রেইনের আগে মে, ওবের আগে শুড, গো এর আগে ক্যান, তাহলে মেইন ভার্বের আগে মডাল গুলো বসছে বা মেইন ভার্বের আগে প্রাইমারি অক্সিলারি ভার্ব গুলো বসছে। এগুলো কি, অক্সিলারি। কিন্তু আমি যদি এরকম একটা বাক্য বলি যে হি ইজ আ স্টুডেন্ট, মনে করেন আমি এখানে লিখলাম যে হি ইজ আ স্টুডেন্ট, এই বাক্যটাই কিন্তু ইজটাই মেইন ভার্ব, আর কোনো ভার্ব নেই। স্টুডেন্ট কি একটা নাউন না? তাহলে এখানে ইজটাই মেইন ভার্ব। তাহলে এই যে বাক্যটা আমি লিখলাম হি ইজ আ স্টুডেন্ট, এই বাক্যে এটা বি ভার্বের একটা সেন্টেন্স, এটা কিন্তু কোনো কন্টিনিউয়াস টেন্স না। অনেকে আবার মনে করে অ্যাম ইজ আর থাকলে সেটা কন্টিনিউয়াস। অ্যামিজারের পরে যদি আরেকটা ভার্ব থাকে তার সাথে আইএনজি থাকে তাহলে কন্টিনিউয়াস। বাট যদি অ্যামিজার কোনো বাক্যে মেইন ভার্ব হিসাবে বসে, এই যে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলেই অনেকে মনে করে পারফেক্ট টেন্স। বাট এটা পারফেক্ট টেন্স, হ্যাভ প্লাস ভি3। কিন্তু যদি এরকম একটা বাক্য থাকে আই হ্যাভ আ ওয়ার্ক, জাস্ট এরকম বললাম আমার একটা কাজ আছে, এইটা কোন টেন্স জানেন? এটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট, সাবজেক্টের পরে জাস্ট হ্যাভ, আর কোনো ভার্ব নেই। এই হ্যাভটা এখানে মেইন ভার্ব, হি ইজ আ স্টুডেন্ট, এই ইজটা এখানে মেইন ভার্ব। এগুলো প্রেজেন্ট ইনডেফিনিট। এই ফাংশনগুলো আমরা অনেকে বুঝি না, আমরা অনেকে অ্যামিজ আর অজ আর থাকলেই মনে করি প্রেজেন্ট বা পাস্ট কন্টিনিউয়াস, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলেই মনে করি প্রেজেন্ট বা পাস্ট পারফেক্ট। বাট না, এগুলো কিন্তু অন্যান্য টেন্সের স্ট্রাকচারে বসতে পারে, মেইন ভার্ব হিসাবে এদের অর্থ আছে, যে কোনো ফর্মে বসতে পারে। এই যে আই হ্যাভ বা ওয়ার্ক, অনেকে নেগেটিভ এভাবে করে, আই হ্যাভ নট এ ওয়ার্ক, বাট এটা নেগেটিভ এরকম, আই ডোন্ট হ্যাভ আ ওয়ার্ক। এই ডু নট এর ব্যবহার করতে হয় যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এইটাকে আপনি নেগেটিভ করতে গেলে আই হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক বলতে পারবেন, কারণ এখানে হ্যাভটা অক্সিলারি ভার্ব, বাট আই হ্যাভ আ ওয়ার্ক ওই হ্যাভটা মেইন ভার্ব। এখানে অনেক ফাংশন আছে। তাহলে আমি কি বলছি, অক্সিলারি ভার্ব দুই ভাবে হয়, প্রাইমারি আর মডাল, দুটোই কি অক্সিলারি। অক্সিলারি মানে কি, এগুলোকে অক্সিলারি কখন বলবো, প্রত্যেকেই নিজ স্ব স্ব জায়গা থেকে একটা মেইন ভার্ব। অক্সিলারি কখন বলছি, যখন এরা অন্য একটা মেইন ভার্বের পূর্বে বসে কথা বলতে সাহায্য করছে মেইন ভার্বকে। আরো কিছু ভার্ব থাকে যেমন লিঙ্কিং ভার্ব, কজেটিভ ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব। তো এই ভার্বগুলো নিয়ে আমি এখন আর কথা বলবো না, তাহলে এটা অনেক সময় চলে যাবে। এটা নিয়ে আমি পরে দেখাবো, পজিটিভ ভার্বের উপর আলাদা ক্লাস আছে, তখন আমি এটা নিয়ে কথা বলবো। এখন দেখেন, আমাদের মেইন যে পার্টিতে আসতে হবে সেটা হচ্ছে স্পোকেন ইংলিশ ডেভেলপ করতে গেলে, স্পোকেন ইংলিশ শিখতে গেলে, ইংলিশে কথা বলতে গেলে
আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে, বা সবার প্রথমে যে জায়গাটার উপর যে বিষয়টার উপর ধারণা বা কনসেপ্ট রাখতে হবে, সেটা হচ্ছে কনজুগেশন অফ ভার্ব বা ফর্মস অফ ভার্ব, ভার্বের রূপ। যেমন কনজুগেশন অফ ভার্বস কি এবং কাকে বলে? কোনো বাক্যে সাবজেক্টের নাম্বার অর্থাৎ সংখ্যা, পার্সন ব্যক্তি এবং টেন্স সময় অনুযায়ী ভার্বের যে রূপের পরিবর্তন ঘটে তাকে কনজুগেশন অফ ভার্ব বলে। কি বললাম বলেন তো? কোনো বাক্যে সাবজেক্টের নাম্বার, পার্সন এবং টেন্স অনুযায়ী ভার্বের রূপের যে পরিবর্তন ঘটে, যেমন মনে করেন গো, এটা একটা বেস ফর্মের ভার্ব, আমরা অনেকে এই জায়গাটা বুঝি না। গো মানে কি? যাওয়া। আমি যদি বলি আই গো, আমি যাই, যদি হি থাকে তাহলে এই যে সাবজেক্ট পরিবর্তন হয়ে যাচ্ছে, এই সাবজেক্ট পরিবর্তন হলে ভার্ব পরিবর্তন হয়, সেটা বলছে যে সাবজেক্টের নাম্বার, পার্সন এবং টেন্স অনুযায়ী ভার্বের রূপের যে পরিবর্তন। হি গোজ, পাস্ট টেন্সে কি হচ্ছে? আই ওয়েন্ট। তাহলে টাইমের পরিবর্তন হলে মানে টেন্সের পরিবর্তন হলে ভার্বের পরিবর্তন হচ্ছে, সাবজেক্টের পরিবর্তন হলে ভার্বের পরিবর্তন হচ্ছে। এই যে সাবজেক্টের পরিবর্তন হলে ভার্বের পরিবর্তন বা টেন্সের পরিবর্তন হলে ভার্বের পরিবর্তন, এইটাই হচ্ছে কনজুগেশন অফ ভার্ব। দেখেন স্পোকেন ইংলিশের ভূমিকা কতটা। স্পোকেন ইংলিশে সাবলীলভাবে কথা বলার জন্য কনজুগেশন অফ ভার্বের গুরুত্ব অপরিসীম। সঠিক সময় নির্দেশ করা বোঝাতে কনজুগেশন অফ ভার্ব ব্যবহৃত হয়। যেমন আই গো টু মার্কেট ইয়েস্টারডে, যদি আপনি এরকম বলেন যে আমি গতকাল বাজারে গিয়েছিলাম, আপনি ইয়েস্টারডে বলছেন ঠিকই, বাট আপনি গো ব্যবহার করছেন। এটা একটা ভুল, একটা বিভ্রান্তিকর সেন্টেন্স। টাইম রেফারেন্সের ক্ষেত্রে আপনি কি কাজটি করেন, করেছিলেন নাকি করবেন, তা বোঝাতে ভার্বের সঠিক রূপ জানা জরুরি। আপনি একটা কাজ করেন নাকি করেছিলেন নাকি করবেন, এইটা বোঝাতে কি জরুরি? ভার্বের সঠিক ফর্ম। আপনাকে বলতে হবে আই ওয়েন্ট টু দ্য মার্কেট ইয়েস্টারডে, নট আই গো। আপনি অতীতের কথা বলছেন বাট গো ব্যবহার করছেন, হবে? হবে না। আমাদের ভুলটা এখানেই হয়। স্পোকেন ইংলিশ এইটাই, এই ভার্বের জায়গাটা যে কারেক্ট রাখতে পারবে, যে সঠিক করতে পারবে, সে ইংলিশ এক্সপার্ট হতে পারবে। সাবজেক্টের সাথে মিল রাখা, এগ্রিমেন্ট। ইংরেজিতে আমি যাই, সে যায়, এর মধ্যে পার্থক্য আছে। আই প্লে, হি প্লেস। হ্যাঁ, এখানে সাবজেক্টের পরিবর্তন হলে, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস বসে। এই যে জায়গাগুলো, এইগুলো আমাকে বুঝতে হবে। এবং ভার্বের মেইনলি তিনটা ফর্ম থাকে: প্রেজেন্ট ফর্ম বা ভি 1, যেগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসে; পাস্ট ফর্ম বা ভি 2, যেগুলো পাস্ট ইনডিফিনিট টেন্সে বসে; পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভি 3, যেগুলো পারফেক্ট টেন্স এবং প্যাসিভ ভয়েসে বেশি ব্যবহৃত হয়। এগুলো জানতে হবে। রেগুলার ভার্ব, নিয়মিত ক্রিয়া। দেখেন, যেসব ভার্বের শেষে শুধুমাত্র ডি বা ইডি যুক্ত করে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল গঠন করা হয়, সেগুলোকে রেগুলার ভার্বস বা উইক ভার্বস বলা হয়। এগুলো মনে রাখা সহজ। মনে রাখবেন, ভার্ব, এখানে যে ভার্বগুলো আছে, এগুলো আমার লেখা যে বইটা আপনারা যারা নিয়েছেন ওই বইটাতেও দেওয়া আছে, মোস্ট ইউজফুল 200 ভার্বস, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। ইংলিশে এক্সপার্ট হতে গেলে, ইংলিশে কথা বলতে গেলে ভার্ব সম্পর্কে কনসেপ্ট রাখাটা জরুরি। এবং এই ভার্বগুলো মোস্ট ইউজফুল, যেগুলো আমরা বাংলায় আমাদের ডে টু ডে লাইফের বিভিন্ন কনভারসেশনে হর হামেশা ব্যবহার করি বা ইউজ করি। ইংলিশে কথা বলতে পারি না, না জানার কারণে। ভার্ব রিলেটেড ভোকাবুলারি যে যত বেশি জানবে, সে তত দ্রুত ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করতে পারবে। আই এম রিকোয়েস্টিং টু অল অফ ইউ, যারা মনে করেন আমি ভোকাবুলারিতে দুর্বল, তাদেরকে ভার্ব রিলেটেড ভোকাবুলারি পড়তে হবে। 200টা ভার্ব আপনি একটু সময় দিয়ে 10 দিন 15 দিন সময় দিয়ে আপনি পড়েন, আপনি দেখবেন ডেভেলপ করতে পারবেন। হ্যাঁ, কঠিন না, কঠিন না, আবারও বলছি কঠিন না। আপনারা পারবেন, আপনাদের ডেভেলপ করতে হবে। অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টেড, দেখছেন? অ্যাক্ট, অ্যাক্ট, অ্যাক্টেড, এইভাবে যে ভার্বগুলো দুইটা ফর্ম সেম মোটামুটি, তাদেরকে রেগুলার বা উইক ভার্ব বলে। আপনাদের বেশি করে শিখতে হবে মূলত ইরেগুলার বা স্ট্রং ভার্বগুলো, যার দুইটা বা তিনটা ফর্ম একটু ডিফারেন্ট, তাকে ইরেগুলার বা স্ট্রং ভার্ব বলে। যেমন দেখেন, তিনটি রূপই ভিন্ন এই ধরনের ভার্বগুলো। কেমন? গো, ওয়েন্ট, গান; ডু, ডিড, ডান; ইট, এইট, ইটেন। এই যে ভার্বের ফর্ম দেখছেন না? হয়তো আপনি 40টা, 50টা, সর্বোচ্চ 100টা ভার্ব জানেন, বাট শত শত ভার্ব আছে যার পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম জানেন না। এইটা না জানার কারণেই আমরা মূলত ইংলিশে কথা বলতে পারি না। কারণ ইংলিশে কথা বলতে গেলে সময়ের পরিবর্তন করতে হয়, টাইমের পরিবর্তন করতে হয়। আর এই সময় বা টাইমের পরিবর্তন যেটা টেন্সের মাধ্যমে হয়ে থাকে, টেন্স মানেই ভার্বের ফর্মের পরিবর্তন। এক একটা টেন্সের স্ট্রাকচারে এক এক ধরনের ভার্ব বসেই কিন্তু কথার কালের বা সময়ের পরিবর্তন হয়। ডু, ডিড, ডান; ইট, এইট, ইটেন; ব্রেক, ব্রোক, ব্রোকেন; স্পিক, স্পোক, স্পোকেন; টেক, টুক, টেকেন; রাইট, রোট, রিটেন; সি, স, সিন; নো, নিউ, নোন; বাই, বট, বট;
ব্রিং ব্রড ব্রড, ক্যাস কট কট, টিস টট টট। তো আবার দেখেন এখানে দেওয়া আছে যে ভার্বগুলো তিনটা ফর্মই সেম, কাট কাট কাট, পুট পুট পুট, হিট হিট হিট, রিড রেড রেড। এটার স্পেলিং একই বাট উচ্চারণটা ডিফারেন্ট, সেট সেট সেট, স্থাপন করা। সো এখানে দেওয়া আছে যে মোস্ট ইউজফুল ভার্ব ফর স্পোকেন ইংলিশ ইন ডেইলি লাইফ। এই তালিকাটি মুখস্থ করলে আপনার ইংরেজি ভাষায় প্রায় 90% শব্দের প্রয়োজন মিটে যাবে। আমি আবারও বলছি, এইখানে যে ভার্বগুলো আছে এটা খুবই ইউজফুল, সব থেকে বেশি ব্যবহৃত হয় এই ভার্বগুলো স্পোকেন ইংলিশের ক্ষেত্রে। এবং এই প্রত্যেকটা ভার্বকে, মানে এখানে 15টা ভার্ব এই গতানুগতিক ধারায় মুখস্থ না করে আমি আপনাদের একটা ফ্রি ক্লাসে দেখিয়েছিলাম ভার্বের ফর্ম ব্যবহার করে কিভাবে গল্প তৈরি করবেন। এখানে গল্প তৈরি করা আছে। যদি এই গল্পগুলো আপনারা পড়েন, এই ভাষার ডেভেলপমেন্টটা আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। এই দেখেন, মেক প্র্যাকটিক্যাল স্টোরি উইথ কনজুগেশন অফ ভার্বস। মনে করেন আমি আপনাকে আজকে, এখানে কয়টা ভার্ব আছে, 1 2 3 4 5 6, একটু গুনতে দেন, 7 8 9 10। আচ্ছা, এখানে 15টা ভার্ব আছে। এই 15টা ভার্বের বাংলা অর্থ আপনি জানবেন, 2 বা 3 বার পড়বেন। এইটা দিয়ে প্র্যাকটিক্যাল একটা গল্প তৈরি করা আছে, এটা পড়বেন। এটার বাংলা দেওয়া আছে, সেটাও পড়বেন। পড়ার পর নিজের মতো করে একটা গল্প আপনি যে কোনো একটা থিমের উপর তৈরি করবেন। সেটা করতেও যদি আপনার খুব সমস্যা হয়, টাইম লাগে, জাস্ট যেটা দেওয়া আছে এইটা পড়লেও এই ভার্বগুলোকে আপনি ভুলবেন না, মনে থাকবে আপনার। অ্যাবাইট মানে মেনে চলা, এর পাস্ট ফর্ম অ্যাবাউট বা অ্যাবাইডেড, পাস্ট পার্টিসিপল অ্যাবাইডেড। রাইজ, রাইজ মানে ওঠা, রোজ রাইজেন। আউক, আউক আউকেন, আউক আউক আউকেন, জেগে ওঠা। বিয়ার, বোর্ড বর্ন। বিগেট, বিগট বিগটেন, জন্ম দেওয়া। বিং, বিজ্ঞান বিগান। বিং, সরি, বিগিন, বিজ্ঞান বিগান। বিগিন, বিজ্ঞান, এ আ, ইউ থাকলে আ, বিজ্ঞান। বিহোল্ড, বিহেল্ড বিহেল্ড, অবলোকন করা, দেখা, তাকানো যেটাকে বলা হয়। বেন্ট, বেন্ট বেন্ট, বাঁকানো। বিসিস, বিসট বিসট, অনুনয় করা। বিড, বেইড বিডেন, আদেশ করা, নিলাম ডাকা। বিড, বেইড বিডেন। বাইন্ড, বাউন্ড বাউন্ড, বাধাই করা। বাইন্ড, বাউন্ড বাউন্ড। বাইট, বিট বিটেন, কামড়ানো। বাইট, বিট বিটেন। ব্লিড, ব্লেড ব্লেড, রক্তক্ষরণ হওয়া বা রক্ত ঝরা। ব্লিড, ব্লেড ব্লেড। ব্লো, ব্লিউ ব্লোন, ব্লো, ব্লিউ ব্লোন। ব্রিড, ব্রেড ব্রেড, পালন করা বা বংশবৃদ্ধি করা। ব্রিড, ব্রেড ব্রেড। ওকে, দেন হ্যার ইউ ক্যান সি এ স্টোরি, দ্য বয় অ্যান্ড দ্য ওন্ডেড ওল্প, মানে কি, আহত নেকড়ে। On morning, a young boy named Rahul awoke early. Suddenly, a storm arose and a strong wind began to blow. The trees bent down because of the wind. অর্থ কি জানেন? এক সকালে একটা যুবক বালক নাম রাহুল জেগে উঠলো তাড়াতাড়ি। হঠাৎ করে একটা ঝড় আসলো, উদ্ভূত হলো, একটা ঝড় উঠলো, এবং একটা স্ট্রং ওয়াইন্ড বিগান টু ব্লো, অনেক কঠিন বাতাস, অনেক বেশি বাতাস প্রবাহিত হতে থাকলো। বিগিন থেকে বিগান। দ্য ট্রিজ বেন্ট ডাউন বিকজ অফ দ্য ওয়াইন্ড, বাতাসের কারণে গাছগুলো বেঁকে গেল। হ্যাঁ, ওই যে বেঁকে পড়ে না, প্রচন্ড বাতাস যখন হয়, ঝড় যখন হয়, ভেঙে পড়ে গাছ। রাহুল লুকড আউটসাইড অ্যান্ড বিহেল্ড আ স্ট্রেঞ্জ অ্যানিমালস নিয়ার হিজ গেট। বিহেল্ড মানে কি জানেন? অবলোকন করা, দেখা, তাকানো। রাহুল বাইরে তাকালো এবং দেখলো একটা প্রাণী গেটের পাশে দাঁড়িয়ে আছে তার। ইট ওয়াজ আ রেয়ার ব্রেড অফ উল। স্যাডলি, আ স্নেক হ্যাড বিটেন দ্য উলফস লেগ। হ্যাড বিটেন, একটা সাপ কামড়ে দিয়েছিল ওই নেকড়ের পায়ে। অ্যান্ড দ্য ওন্ড ব্লেড হ্যাভিলি, BLEED, ব্লিড থেকে ব্লেড মানে কি, রক্তক্ষরণ হওয়া, রক্ত প্রবাহিত হওয়া। রাহুল কুড নট বিয়ার টু সি দ্য অ্যানিমাল ইন পেইন। The wolf looked at Rahul and seemed to beseech for help. Beseech মানে কি, প্রার্থনা করা। Past form কি, besought. Rahul quickly bound the leg with a cloth to stop the blood. Rahul quickly bound, bind থেকে bound. He bade bidden the wolf to stay quiet. Rahul always abide মানে কি, মেনে চলা, abided his father's rule.
কাইন্ডনেস বিগেটস কাইন্ডনেস, বিগেটস, বিগট, বিগট। এই যে ওয়ার্ড গুলো আপনারা দেখলেন ছোট্ট একটা গল্পের ভিতর, কতজন জানেন এই ওয়ার্ড গুলো? আপনাদের প্রত্যেকের কাছে এখানে 15টা ওয়ার্ড আছে, অ্যাটলিস্ট আমি বলতে পারি 10টা ওয়ার্ড অজানা, অচেনা। বাংলা অর্থই তো আমরা জানি না, তার পাস্ট পাস্ট পার্টিসিপল ফর্ম জানা তো দূরের কথা। তাহলে এগুলো যদি আপনি না জানেন, এগুলো মোস্ট ইউজফুল ফর স্পোকেন ইংলিশ, আপনি কিভাবে ইংলিশে কথা বলবেন? আমরা কত কিছু দোষ দেই, বাট আমরা অরিজিন যে জায়গাটা, মেইন যে জায়গাটা, ভাষা শিখতে গেলে ভোকাবুলারি ডেভেলপমেন্ট, এখানেই আমরা তো দুর্বল, এটা আমাদের নেই। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? এই যে বিষয়গুলো দেখাচ্ছি, এটা আমি আপনাদেরকে দিলে একটু দেখবেন, একটু প্র্যাকটিস করবেন, একটু এগুলোকে ডেভেলপ করার চেষ্টা করবেন, তাহলে স্পোকেন ইংলিশটা অনেক সহজ লাগবে আপনাদের কাছে, অনেক সহজে স্পোকেন ইংলিশ ডেভেলপ করতে পারবেন। বুঝতে পারছেন আমি কি বলছি? স্যার বুঝতে পারছি স্যার। স্যার বুঝতে পারছি। কনজুগেশন অফ ভার্বটা জানতে হবে। আপনি বাংলা পড়েন, দেখবেন আপনি এগুলো ধরে রাখতে পারবেন, মনে থাকবে, একটু একটু টাইম দেন এই জায়গাটাতে পারবেন। একদিন সকালে রাহুল নামের এক ছোট ছেলে খুব ভোরে জেগে উঠলো। আউক। হঠাৎ একটি ঝড় উঠলো, রোজ, আর রাইজ থেকে রোজ, পাস্ট পার্টিসিপল কি? রাইজেন। এবং জোরে বাতাস বইতে শুরু করলো, তাহলে বাতাস বওয়া, ব্লো, এর পাস্ট ফর্ম কি? ব্লিউ, পাস্ট পার্টিসিপল কি? ব্লোন। হ্যাঁ, বিগিন, বিজ্ঞান, বিগান। হ্যাঁ, তাহলে বাতাস বইতে শুরু করা, বিগান টু ব্লো। বাতাসের কারণে গাছগুলি নিচে বেঁকে গেল, বেন্ট থেকে বেন্ট, বেঁকে যাওয়া। রাহুল বাইরে তাকালো এবং তার গেটের কাছে একটি অদ্ভুত প্রাণী দেখলো। বিহেল্ড মানে কি? দেখা, তাকানো, অবলোকন করা। মানে বিহেলটা কোন টাইমে ব্যবহৃত হয় জানেন? ওই দূর থেকে কোনো একটা বিষয় আমি দেখতেছি, নজর দিচ্ছে সেখানে, নজরটা আমার তীক্ষ্ণ, এখানে বিহেল্ডের ব্যবহারটা হয়। এটি ছিল একটি বিরল জাতের ব্রিড নেকড়ে। দুঃখের বিষয়, একটি সাপ নেকড়েটির পায়ে কামড়ে দিয়েছিল, বিটেন। তাহলে বাইট, বিট, বিডেন। এবং একটি ক্ষত থেকে প্রচুর রক্ত ঝরছিল, ব্লিড থেকে ব্লেড, রক্ত ঝরছিল। রাহুল প্রাণীটিকে কষ্টে দেখা সহ্য করতে পারছিল না, বিয়ার মানে বহন করা, সহ্য করা। নেকড়েটি রাহুলের দিকে তাকালো এবং মনে হলো সে সাহায্যের জন্য অনুনয় করলো। বিসিস মানে অনুনয় করা, বিজিস, বিসট, বিসট, প্রার্থনা করা। রাহুল দ্রুত একটি কাপড় দিয়ে পাটি বেঁধে দিল। বাইন্ড থেকে বাউন্ড, বেঁধে দেওয়া। সে নেকড়েটিকে শান্ত থাকতে বলল। বিট থেকে বেইট, রাহুল সর্বদা তার বাবার নিয়ম মেনে চলতো। বাইট মানে মেনে চলা। দয়ায় দয়ার জন্ম দেয়, জন্ম দেয় ইংরেজি বিগেটস, বিগট, বিগট। আমার কিন্তু ওয়ার্ড গুলো দেখার সাথে সাথে পাস্ট পাস্ট পার্টিসিপল ফর্ম গুলো জেনে নিতে হবে। তাহলে এইভাবে আমি 15টা ওয়ার্ড আমি শিখে ফেললাম। আপনি যদি পারেন, এখানে একটা গল্প দেওয়া আছে, আপনি নিজের মতো করে এই ভার্বগুলোকে কমন রেখে একটার সাথে আরেকটা সেন্টেন্স মিলানোর চেষ্টা করেন, কয়েকটা সেন্টেন্স তৈরি করেন, যে কোনো একটা থিমের উপর গল্প তৈরি করেন। কঠিন না, পারা যায়, পারবেন আপনারা। এখানে কিছু ভার্ব আছে, দেখেন 30টা ভার্ব আজকে দেখাই দিই। এই 30টা ভার্ব আপনারা নেক্সট ক্লাসে যেন আপনাদের পাস্ট পাস্ট পার্টিসিপল ফর্ম সহ মুখস্থ থাকে। চুজ, এটা না, এইটা দেখবেন না, এর পরের থেকে যে বেস ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল। চুজ, চুজ, চুজেন। বাই, বট, বট। চুজ মানে কি? পছন্দ করা। বিল্ড, 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 নির্মাণ করা। খাম, খেইম, খাম, আশা। কাম মানে কি? আশা। ডিগ, ডাক, ডাক। ডিগ মানে কি? খনন করা। ড্র, ডিউ, ড্রন। ড্র মানে কি? আঁকা। ক্লিং, ক্লাং, ক্লাং, লেগে থাকা বা আটকে থাকা। ক্লিং, ক্লাং, ক্লাং। খাস্ট, খাস্ট, খাস্ট। খাস্ট মানে নিক্ষেপ করা, ছড়া। ডাইভ, ডাইভড, ডাইভড, ডুব দেওয়া। ডাইভ মানে কি? ডুব দেওয়া। বার্স্ট, বার্স্ট, বার্স্ট। বার্স্ট মানে কি? ফেটে পড়া। ক্রিপ, ক্রেপ্ট, ক্রেপ্ট। ক্রিপ মানে কি? হামাগুড়ি দেওয়া। বার্ন, বার্নড, বার্নড। বার্ন মানে কি? পুড়িয়ে দেওয়া। ডেল, ডেল্ট, ডেল্ট। ডেল্ট মানে কি? সামলানো, সামলানো। ক্যাচ, কট, কট। কট মানে কি? ধরা বা আটকানো। ব্রডকাস্ট, ব্রডকাস্ট, ব্রডকাস্ট। ব্রডকাস্ট মানে কি? প্রচার করা বা সম্প্রচার করা। প্রচার করা বা সম্প্রচার করা। এবার দেখেন, জাস্ট একটু ওয়েট করেন, এই গল্পটা একটু দেখেন। এই ভাগ ফর্মগুলো দেখেন আমরা কিভাবে ভাগ ফর্মগুলো পাঠ্যক্রমে শিখতে পারি। আমি
গল্পটাতে আমরা কি দেখতে পারছি? হিয়ার ইউ ক্যান সি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। ফার্মার রহিম চোজ আ পিস অফ ল্যান্ড। আমরা কিন্তু অনেকে উচ্চারণে ভুল করি, চুজ না, এটা কিন্তু পাস্ট ফর্ম, ঠিক আছে? ফার্মার রহিম chose a piece of land near the river. He bought it to build a farm. When he came to the land, he decided to dig a well first. বাংলা কি জানেন? কৃষক রহিম পছন্দ করলো একটা জমি নদীর কাছে, সেটা কিনলো একটা ফার্ম তৈরি করার জন্য। যখন সে জমিতে আসলো, সে সিদ্ধান্ত নিল টু ডিগ আ ওয়েল ফার্স্ট। ওয়েল মানে একটা ছোট কুয়া খনন করার। ওয়াইল ডিগিং মানে খনন করার সময়, খননের টাইমে, হিজ shovel hit something hard. He drew a deep breath and looked down. এই ডিউ মানে টানা বোঝায়, মানে শুধু আঁকানো না, সে একটা দীর্ঘ নিঃশ্বাস টানলো এরকম। হি স, সে দেখলো, an old metal box, wet mud clung to it. ওয়েট মাঠ মানে ভেজা কাদা, ক্লাং টু ইট এটাই লেগেছিল। ক্লিং থেকে ক্লাং লেগে থাকা। রহিম কাস্ট হিজ ফ্ল্যাশ লাইট ইনটু দ্য হোল। কাস্ট মানে নিক্ষেপ করা তার ফ্ল্যাশ লাইট বা টর্চ লাইট যেটাকে বলে, ওই হোলের দিকে। হোল মানে কি? গুহা। হি স সামথিং স্পার্কেল, সে দেখলো কিছু একটা। স্পার্কেল মানে কি? জলজল করা, চকচক করা, কিছু একটা চকচক করছিল। হ্যাঁ, দ্যাট ইজ sparkle. He quickly dived into the muddy water to pull it out. Dive মানে কি? ডুব দেওয়া। সে চলে গেল মাটির নিচে এটা নিতে, এটা তুলতে। পুল ইট আউট, এটা উঠাতে। সাডেনলি দ্য লক অন দ্য বক্স বার্স্ট ওপেন। Open. Inside there were gold coins. He crept out of the hole quietly, so no one would hear. But the hot sun burnt his skin as he worked. He did not know how to deal with the treasure. He tried to catch his breath. That evening, the news of a lost treasure was broadcast on the radio. Rahim realized he had found it. কৃষক রহিম নদীর কাছে এক টুকরো জমি পছন্দ করলো। চোস, সেটি কিনলো। বট, একটি খামার নির্মাণ করার জন্য। বিল্ড আ ফার্ম, যখন সে জমিতে আসলো, when he came to the land, সে প্রথমে একটি কূপ খনন করার সিদ্ধান্ত নিল। he decided to dig a hole, a well. খনন করার সময় তার কোদালটি, shovel, কোদাল, শক্ত কিছুতে আঘাত করলো। সে একটি দীর্ঘ নিঃশ্বাস নিল। ড্রিউ মানে আমরা জানি ড্র মানে আঁকা, এর পাস্ট ফর্ম ড্রিউ, ড্রন, বাট এই ড্রিউ মানে টানা, নিঃশ্বাস নেওয়া এরকম বোঝায়। নিচে তাকালো এবং একটি পুরাতন ধাতব বক্স দেখলো। হি স আ ওল্ড মেটাল বক্স, রাইট? ভেজা কাদা এতে লেগেছিল। ক্লাং, ক্লিং থেকে ক্লাং। ওয়েট মাড, ভেজা কাদা ইংরেজি কি? ওয়েট মাড। রহিম গর্তের মধ্যে তার টর্চ লাইটের আলো ফেললো। কাস্ট মানে ফেলা, ছুঁড়ে ফেলা, নিক্ষেপ করা। সে কিছু চকচক করতে দেখলো। চকচক করা ইংরেজি কি? স্পার্কেল। সে ওটা টেনে বের করতে দ্রুত কাদা পানির মধ্যে ডুব দিল। ডাইভ। হঠাৎ বাক্সের তালাটি ফেটে গেল। বার্স্ট, ভেতরে ছিল সোনার মুদ্রা। সে গর্ত থেকে চুপি চুপি বেরিয়ে এলো। ক্রেপ্ট, ক্রেপ্ট, ক্রিপ থেকে ক্রেপ্ট, CREEP, ক্রিপ মানে মানে হামাগুড়ি দিয়ে আসা। এই যে চুপি চুপি বেরিয়ে এলো, মূলত ওয়ার্ডটা হচ্ছে সে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো যাতে কেউ শুনতে না পায়। কিন্তু কাজ করার সময় প্রখর রোদে তার চামড়া পুড়িয়ে দিল। প্রখর রোদ তার চামড়া পুড়িয়ে দিল। সে জানতো না এই গুপ্তধন নিয়ে কিভাবে আচরণ করবে বা সামলাবে। ডেল মানে সামলানো। সে তার শ্বাস ধরে রাখার চেষ্টা করলো। ক্যাচ মানে চেষ্টা করা। সেই সন্ধ্যায় রেডিওতে একটি হারানো গুপ্তধনের খবর সম্প্রচার করা হলো। ব্রডকাস্ট। ব্রডকাস্টের তিনটা ফর্মে কিন্তু ব্রডকাস্ট, 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 ব্রডকাস্ট। আমরা আবার দেখি ভার্বগুলো। চুজ, চোজেন, বাই, বট, বট, বিল্ড, বিল্ট, বিল্ট, খাম, খেইম, খাম, ডিগ, ডাক, ডাক, ড্র, ড্রিউ, ড্রন, ক্লিং, ক্লাং, ক্লাং। ক্লিং মানে লেগে থাকা, আটকে থাকা। কাস্ট, খাস্ট, খাস্ট,
ডাইভ ডাইভ ডাইভড ডুব দেওয়া, বার্স্ট 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 ফেটে পড়া, ক্রিপ ক্রিপ্ট ক্রিপ্ট চুপি চুপি আসা বা হামাগুড়ি দেওয়া, বার্ন বার্নড বার্নড বা বার্নও বলা যায় বার্নডও বলা যায় পাস্ট 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 পার্টিসিপল হিসাবে, পোড়ানো, ডেল ডেল ডেল্ট সামলানো, ক্যাস কট খট, ব্রডকাস্ট 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 সম্প্রচার করা। তাহলে কয়টা ভার্ব হলো? 30টা। এরকম করে আমরা যদি 200টা ভার্ব পড়তে পারি, 200টা ভার্ব ডেভেলপ করতে পারি, তাহলে কেন আপনি ইংলিশ পারবেন না? এরপরেই আমি টেন্সের ভিতরে মুভ করব, প্র্যাকটিক্যালি কিভাবে সেন্টেন্স তৈরি করতে পারেন, আমরা কিভাবে শিখতে পারি সেগুলো আপনাদেরকে দেখাবো। বাট আমি কি বললাম, আপনারা কি বুঝতে পারছেন আমাদের কি শেখা দরকার? হ্যাঁ, ভার্ব গুলো স্যার, জানতে জি হবে, স্যার। ভার্বের ফর্ম গুলো জানতে হবে। এবং ওটা আমি মনে করেন আপনাকে 200 ফর্ম দিলাম, ঠিক আছে, বাট সেটা যদি আপনি গতানুগতিক ধারায় পড়েন বা মুখস্থ করেন, তাহলে তো মনে থাকবে না, ধরে রাখা যায় না। বাট এই যে গল্পগুলো আপনি পড়েন, গল্পগুলো একটু দেখেন, বাংলাতেও দেওয়া আছে, ইংরেজিতে দেওয়া আছে, ভার্বের ফর্ম দেওয়া আছে, ওই গল্পে যে ভার্বের ফর্মটা দেওয়া সেটার আসল অর্থটা কি সেটাও দেওয়া আছে। আপনি এইভাবে দেখলে এগুলোকে ধরে রাখতে পারবেন। আজকে 30টা দেখেন, নেক্সট ক্লাস 38টা দেখাবো। তো 2টা ক্লাস যদি আমার 60টা হয়ে যায়, 200টা ভার্ব করতে 6টা ক্লাসের বেশি তো লাগবে না, 5টা ক্লাস লাগে, 6টা ক্লাসের বেশি লাগবে না। তাহলে কেন 6টা ক্লাসে যদি আপনি 200টি ভার্ব শিখে যান, এবং সেখানে যদি সব নতুন ওয়ার্ড থাকে যেগুলো আপনার অজানা, যেগুলো সম্পর্কে আপনার আগে কনসেপ্ট ছিল না, যার ফর্ম আপনি জানতেন না, অর্থ আপনি জানতেন না, একবার যদি জেনে যান, এই ভার্বগুলো দিয়েই আমরা বিভিন্ন টেন্সে সেন্টেন্স তৈরি করা শিখবো, বিভিন্ন টেন্সে সেন্টেন্স ট্রান্সফর্ম করা শিখবো, বিভিন্ন টেন্স দিয়ে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে সেন্টেন্স তৈরি করব। বাট এগুলো যদি না জানেন, মেইন যেটা দরকার সেটা যদি আপনি না জানেন, আপনি হাজার স্ট্রাকচার শিখেও ইংলিশে কথা বলতে পারবেন না। এই দুর্বলতা আপনার সারা জীবন থেকে যাবে, আপনি যেখান থেকে সেখানে যাই শেখেন না কেন। বাট একবার এগুলো শিখে নিতে পারলে আপনার কাছে অনেক সহজ হবে সবকিছু। ঠিক আছে? তো আপনারা এগুলো একটু করার চেষ্টা করবেন। আমি এটার পিডিএফ পাঠিয়ে দিব, প্রত্যেকে নিজেরা সুন্দরভাবে প্র্যাকটিস করবেন। দ্যাটস অল ফর